আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাসের উপর সম্পূর্ণ নতুনভাবে এই ভিডিওটি করতে যাচ্ছি। এর আগের যতগুলি ভিডিও আমি করেছি প্রত্যেকটি ভিডিও হোয়াইট বোর্ডের সামনে থেকে দাঁড়িয়ে থেকে করা, কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। কেননা এখন আমাদের মূলত জোর দিতে হবে এমসিকিউ এর উপর। আমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটি হতে যাচ্ছে সেখানে কোনো ধরনের বড় প্রশ্ন থাকবে না, শুধুমাত্র এমসিকিউ থাকবে 35টা, যেখানে আমরা 4টি অপশন পাবো। 4টি অপশনের মধ্যে যে কোনো একটা আমাদের পছন্দ করে বেছে নিতে হবে। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ আমাদের নতুন সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি দেখে নেওয়ার চেষ্টা করব এবং বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছে, কমন প্রশ্নগুলি এসেছে, সেগুলি তুলে ধরার চেষ্টা করব বর্তমানের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে। তার জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ রয়েছে বিগত বছরের প্রশ্ন, মানে বিগত বছরগুলির একাদশ শ্রেণীর প্রশ্নসমূহ এখানে কথা বলা হবে। সেগুলো নিয়ে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করে দেওয়ারও চেষ্টা করব। তো তোমাদের আমি একটু সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের নতুন সিলেবাস দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস হচ্ছে 11-এর এবং এটা হচ্ছে বায়োলজির সিলেবাস। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট সেমিস্টার হবে 35 মার্কসের এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে ইউনিট, সেই ইউনিট থেকে আমাদের কোন জায়গাগুলো রয়েছে তোমরা একটু জুম করে দেখে নিবে। তোমরা প্রথমেই দেখতে পাবে বায়োডাইভার্সিটি, এই জায়গায় রয়েছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ বায়োডাইভার্সিটি আমাদের এবার পড়তে হবে প্রথম চ্যাপ্টারে। তারপরে রয়েছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল এর আগে, কিন্তু এখানে প্রথম চ্যাপ্টারের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে তোমরা এখানে মিউজিয়াম, জুলজিক্যাল পার্ক মানে জু নিয়ে তোমরা পড়বে, এছাড়াও বোটানিক্যাল গার্ডেন, হারবেরিয়াম, এই সমস্ত বিষয় কিন্তু এবার আমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে। তো আমাদের প্রথম চ্যাপ্টারে এই সমস্ত বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলতে যাচ্ছি। পরপর সেই প্রশ্নগুলির উত্তর করে দেওয়ার চেষ্টা করব এবং তোমরাও অবশ্যই আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবে সেগুলোর উত্তর করার। তো চলো, আমাদের এই যে এমসিকিউ সিরিজ, সেই এমসিকিউ সিরিজের আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কোনটি। আমাদের প্রথম প্রশ্ন কোনটি রয়েছে? তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এখানে, যদিও নাম্বারিংটা তোমাদের মিলবে না, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শুধু তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে প্রশ্নের নাম্বার মিলবে না, প্রথমে 3 নাম্বার হয় না, তো প্রশ্নের নাম্বার মিলবে না, সেই নাম্বারে যেও না তোমরা এখানে চলে আসো। 1990 খ্রিস্টাব্দে ভারতবর্ষে জাতীয় উদ্যান গড়ে উঠেছে কয়টি? জাতীয় উদ্যান গড়ে উঠেছে, অর্থাৎ 70টি, 90টি, 67টি না 100টি? তো এখানে উত্তর হয়ে যাবে তোমাদের 67টি। এখানে উত্তর হয়ে যাবে তোমাদের 67টি। ওকে, 1990 সালে ভারতবর্ষে জাতীয় উদ্যান গড়ে উঠেছে 67টি। এরপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। প্রাকৃতিক বাসস্থানের অন্তর্ভুক্ত জীব বৈচিত্র্যের সংরক্ষণকে বলে? প্রাকৃতিক বাসস্থানের অন্তর্গত জীব বৈচিত্র্যের সংরক্ষণকে কি বলা হয়? ক্লাস 10-এও তোমাদের এই ধারণাটা ছিল, এক্সিটু এনসিটুর এই ধারণাটা ছিল। তো এখানে প্রথম অপশন রয়েছে এক্সিটু, পরের অপশন রয়েছে ইনসিটু। তো এখানে অবশ্যই এক্সিটুটা হবে না, এখানে উত্তর হয়ে যাবে ইনসিটু। ওকে, তো এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের এই বি নাম্বারের অপশনটা, ঠিক বি নাম্বার। ওকে, সবকটি কিন্তু হবে না, দাগ পড়ে গেল। তো উত্তর হবে শুধু বি নাম্বার, ইনসিটু সংরক্ষণ। এটা হচ্ছে প্রাকৃতিক বাসস্থানে সাধারণত ইনসিটু সংরক্ষণ করা হয়। চলে যাচ্ছি তারপরের প্রশ্নে, চলে যাচ্ছি 3 নাম্বার পেজে। আমাদের 3 নাম্বার পেজে আমাদের এই প্রশ্নটি রয়েছে। আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। এখানে কি রয়েছে? আন্তঃপ্রজননে সক্ষম জীবগোষ্ঠীকে কি বলা হয়? তো আন্তঃপ্রজননে সক্ষম জীবগোষ্ঠীকে বলা হয় নাম্বার এ প্রজাতি। এখানে উত্তর হয়ে যাবে নাম্বার এ প্রজাতি। ওকে, এখানে গণ, পর্ব, গোত্র এগুলো কিন্তু হবে না, উত্তর হয়ে যাবে প্রজাতি বা স্পিসিস। ওকে, স্পিসিস। চলে যাচ্ছি তারপরের প্রশ্নে, 5 নম্বর স্লাইড। কি রয়েছে? যে ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক হলো, ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক কোনটা? গণ, প্রজাতি, গোত্র না বর্গ, কোনটা হবে?
তো এখানে উত্তর হয়ে যাবে তোমাদের বি নাম্বার অপশন, অর্থাৎ হচ্ছে প্রজাতি। প্রজাতি ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক। তোমরা জানো লিনিয়াসের হায়ারার্কিতে 60টি ধাপ ছিল। কি ছিল 60টি ধাপ? প্রথমে ছিল রাজ্য, তারপরে ছিল পর্ব, তারপরে ছিল শ্রেণী, তারপরে ছিল বর্গ, তারপরে ছিল গোত্র, তারপরে ছিল গণ, তারপরে ছিল প্রজাতি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে ছোটটা হয়ে যাচ্ছে প্রজাতি, তাহলে এখানে উত্তর হয়ে যাবে প্রজাতি। ওকে, চলে যাচ্ছি আমরা 6 নাম্বার স্লাইডে। দেখো কি রয়েছে, শ্রেণীবিন্যাস তত্ত্ব ও ব্যবহার ওই ট্যাক্সোনমি। বলছে শ্রেণীবিন্যাসের তত্ত্ব ও ব্যবহারকেই ট্যাক্সোনমি বলা হয়, এটা কে বলেছিল? ঠিক আছে, সিমসন, লিনিয়াস, মেয়ার না হুকার? তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে মেয়ার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি এরপরে 7 নম্বর স্লাইডে। 7 নম্বর স্লাইড কি বলছে? বলছে দ্বিপদ নামকরণের আবিষ্কারক হলেন। এটা খুবই সহজ একটি প্রশ্ন, এটা তোমরা ক্লাস 9এই পড়েছো, কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে? তো এর আবিষ্কারক হচ্ছে লিনিয়াস। অবশ্যই মনে রাখবে লিনিয়াস, বা আমরা ইনার নাম জানি ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, কিন্তু ইনার নাম ক্যারোলাস লিনিয়াস ছিল না। এই গল্পটা আমি অলরেডি বলেছি, যদি কারো মনে থাকে তো অবশ্যই তোমরা জানাবে যে ক্যারোলাস লিনিয়াসের আগের নাম কি ছিল। ক্যারোলাস লিনিয়াসের আগের নাম কি ছিল, আগের নাম কি, তা অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি তারপরে প্রশ্নে। তারপরে প্রশ্ন দেখো, ক্যারোলাস লিনিয়াস লিখিত পুস্তক দুটি কি কি? দেখো এটা কিন্তু 1116 অর্থাৎ 16 সালে কিন্তু এসেছিল। তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এখানে যদিও উত্তরটা দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই দুটো বইয়ের নাম, ক্যারোলাস লিনিয়াসের বইয়ের নামগুলো পড়ে রাখবে। একটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টারম আর একটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। তো অবশ্যই এই দুটো বইয়ের নাম মনে রাখবে, কেননা এখানে তোমাদের অপশন যদিও ABCD নেই, কিন্তু ABCD অপশন দিয়ে দিবে যে স্পিসিস প্ল্যান্টারম, জেনারেল প্ল্যান্টারম, সিস্টেমা ন্যাচুরি এরকমভাবে অপশন দিয়ে দিবে, এবং A ও B উভয়ই এরকমভাবে অপশন দিয়ে দিবে। তো অবশ্যই এই যে বইগুলোর নাম তোমরা খুব ভালো মতো মনে রাখবে, কেননা এটা 16 সালে এসেছিল এবং বর্তমানে সিলেবাসেও তোমাদের এই জায়গাটা এখনো আছে। এরপর চলে যাচ্ছি আমরা 9 নম্বর স্লাইডে। এখানে কি বলেছে, ট্যাক্সোনমির জনককে? ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? হুকার, অ্যারিস্টটল, না অগাস্তিন পি দ্য ক্যান্ডল, না হচ্ছে লিনিয়াস? কে হবে ট্যাক্সোনমির জনক? কে হবে? তো উত্তর হয়ে যাবে এখানে লিনিয়াস। লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। কিন্তু এই যে ট্যাক্সোনমি শব্দটা, এই যে ট্যাক্সোনমি শব্দটা, এই শব্দটা মানে লিনিয়াস মানে ব্যবহার করেননি। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অপশন বি, অর্থাৎ অগাস্তিন পি দ্য ক্যান্ডল। তো অবশ্যই এখানে যদি বলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তাহলে উত্তর হয়ে যাবে অগাস্তিন পি দ্য ক্যান্ডল। চলে যাচ্ছি তারপরের স্লাইডে। দেখো 10 নাম্বার। 10 নম্বরে কি রয়েছে, যে নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণের জন্য ব্যবহার করা হয়? দেখো এটাও কিন্তু 16 সালে এসেছিল এবং এটা বর্তমানের সিলেবাসেও তোমাদের রয়েছে। তো নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণের জন্য ব্যবহার করা হয়? তো এটা তোমরা জানো যে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, গণ এবং প্রজাতি। অর্থাৎ একটু আগেই লিনিয়াসের যে 60টি ধাপ আমি দেখালাম, তো সবচেয়ে শেষে দুটো ধাপ ছিল, একটা গণ এবং আরেকটা প্রজাতি। অর্থাৎ 6 নম্বর ধাপ এবং 7 নম্বর ধাপ নিচের দিকে এই দুটো ধাপ ছিল, একটা 6 নম্বর হচ্ছে গণ আর 7 নম্বর হচ্ছে প্রজাতি। তো এই দুটো নিয়ে দ্বিপদ নামকরণ বা সায়েন্টিফিক নামকরণ হয়ে থাকে, যেরকম মানুষের ক্ষেত্রে হোমোসেপিয়েন্স, ওকে, প্যান্থেরা লিও যেরকম ভাবে টাইগার, সিংহের বিজ্ঞানসম্মত নাম। এরপরে চলে যাচ্ছি আমরা তারপরে জীববিজ্ঞানের জনককে? এটা কিন্তু 15 সালে এসেছিল। জীববিজ্ঞানের জনককে? তো ম্যালপিজি, থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল না ল্যামার্ক? তো এখানে উত্তর হয়ে যাবে তোমাদের অ্যারিস্টটল। সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। শুধু জীববিজ্ঞান অর্থাৎ শুধু বায়োলজির জনকই শুধু একে বলা হয় না, বায়োলজির জনকই শুধু ইনাকে বলা হয় না, ইনাকে জুলজির জনকও বলা হয়। জুলজির জনক, তো জুলজির জনকও যদি আসে তাও হবে অ্যারিস্টটল। বায়োলজির জনক তো অ্যারিস্টটল অবশ্যই হবেই, জুলজির হলেও হবে অ্যারিস্টটল। কিন্তু থিওফ্রাস্টাস এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ, ইনাকে কিন্তু বোটানির জনক বলা হয়। বোটানির জনক যদি বলে বা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক, তাহলে হবে থিওফ্রাস্টাস। এবং এই যে হচ্ছে বায়োলজি শব্দটি কি ব্যবহার করেন প্রথম যদি আসে, তাহলে উত্তর হবে ল্যামার্ক। ওকে, যদি বলে বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তাহলে উত্তর হবে ল্যামার্ক। তো এইভাবে তোমরা কিন্তু একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মনে রাখতে পারবে। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলেছে পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? তো এখানে দাগানোই রয়েছে যে
WCU এবং হচ্ছে WWF। তো এই দুটো সংস্থা হচ্ছে সাধারণত আমাদের কি করে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পরামর্শ দিয়ে থাকে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। এবং জীববৈচিত্র্যের বিভিন্ন জীব, রেড ডাটা বুক বলে একটা বই রয়েছে, রেড ডাটা বুক, অর্থাৎ যেখানে বিভিন্ন বিপন্ন প্রাণীর নাম লেখা হয়েছে। তো সেখানে সেই বইটা কার দ্বারা নির্ধারিত, সেটা হচ্ছে IUCN। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা তোমরা জানো যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পরামর্শ দিয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চলে যাচ্ছি তারপরের স্লাইডে, 13 নম্বর স্লাইড। কি বলছে, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হচ্ছে বেথুয়া ডহরি। ওকে, আচ্ছা, করবেট এটাও তো বাইরের, গির এটাও বাইরের, ওকে, গুজরাটের গির, এবং বন্দিপুর এটাও বাইরের, মধ্যপ্রদেশ। চলে যাচ্ছি তারপরে আমরা 14 নম্বর স্লাইডে যাব। 14 নম্বর স্লাইড কি বলছে, বর্তমানে বিশ্বে হটস্পটের সংখ্যা কত? তো হটস্পটের সংখ্যা এখন বর্তমানে 36টি। ওকে, কিছুদিন আগে আমাদের বইগুলোতে 34টি এই ডেটাটা ছিল, কিন্তু বর্তমানে আপডেট হয়ে 36টি করা হয়েছে। এবার তোমরা যদি গুগল সার্চ করো কিছু বেশিও দেখতে পেতে পারো, কিন্তু বর্তমানের আমাদের যেটা আপডেট রয়েছে বইয়ের মধ্যে 36টি, এটাই আমাদের লিখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি, জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন, অর্থাৎ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোসেন। আর এই যে ক্যান্ডল রয়েছে, ইনি কোন শব্দটি ব্যবহার করেন? একটু আগে বললাম ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন হচ্ছে ক্যান্ডল। তাহলে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোসেন, তবে বায়োডাইভার্সিটির জনক বলা হয় উইলসন। এই সম্পর্কিত আমার আলোচনা প্রথম পার্টের ভিডিও অলরেডি বায়োডাইভার্সিটির উপর দেওয়া হয়েছে, যারা তোমরা দেখোনি অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এবং আমার ইউটিউব চ্যানেল সার্চ করে তোমরা প্লেলিস্টে ক্লাস 11-এর ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে, যেখানে অল ভিডিও রয়েছে, এছাড়াও চ্যাপ্টার ভিত্তিকও প্লেলিস্ট করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলে যাচ্ছি তারপরের স্লাইডে, 16 নম্বর স্লাইড। কি বলছে একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, বলছে একটি অঞ্চল, নির্দিষ্ট অঞ্চল, ছোট অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে যে জীবগোষ্ঠীর মধ্যে জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকে বলা হয় আলফা, বিটা, গামা, না কোনোটি নয়? তো এখানে উত্তর হয়ে যাবে আলফা জীববৈচিত্র্য, আলফা জীববৈচিত্র্য, ছোট অঞ্চল। আর যখন অনেক বড় একটা ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্য নিয়ে কথা বলা হয় তখন হবে গামা। আর বিটা হচ্ছে এই আলফার আশেপাশে আরো 2-1টি অঞ্চল নিয়ে তৈরি হয় বিটা। তার মানে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে আলফা, তারপরে এই দুটাকে নিয়ে হয় বিটা, আর বিটা, আলফা এগুলো সব সহ হয় হচ্ছে গামা। তাহলে এই 3 ধরনের জীববৈচিত্র্য অলরেডি আলোচনা করা আছে, তোমরা ভিডিওতে দেখে নিতে পারো। 17 নম্বর স্লাইড। কি বলছে যে উদ্ভিদ উদ্যানে বীজ ব্যাংক, অর্থাৎ সিড ব্যাংক, বীজকে আমরা কি বলি? সিড বলি। তো সিড ব্যাংক স্থাপন করা হয় কোথায়? তো উত্তর হয়ে যাবে জার্ম প্লাজম সংরক্ষণ, জার্ম প্লাজমে সিড ব্যাংক নিয়ে করা হয়। এবং এক্স-সিটু সংরক্ষণ, হ্যাঁ এক্স-সিটু সংরক্ষণ অর্থাৎ হচ্ছে এখানে এ ও বি উভয়ই হয়ে যাবে। ওকে, এ ও বি উভয়ই হয়ে যাবে। চলো তারপরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইড কি বলছে, যেখানে শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ করা হয় তাকে কি বলে? শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ করা হয় কোথায়? মিউজিয়ামে। তারপর বলেছে ভাস্কুলাম না হারবেরিয়াম। ওকে, তো এখানে উত্তর হয়ে যাবে হারবেরিয়ামে হচ্ছে শুষ্ক উদ্ভিদ সংরক্ষণ করা হয়। পরের স্লাইডে চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। দেখো ইন-সিটু সংরক্ষণের দুটি উদাহরণ, এটা কিন্তু 15 সালে এসেছিল ইন-সিটু সংরক্ষণের উদাহরণ, ইন-সিটু। তাহলে এখানে উত্তর হয়ে যাবে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। ইন-সিটু সংরক্ষণে তোমাদের বইয়ে ক্লাস 10-এও ছিল ইন-সিটু সংরক্ষণের উদাহরণগুলো, যেরকম ভাবে তোমার ছিল বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপর ছিল সংরক্ষিত বন, এগুলো সবই হবে সংরক্ষিত বন, এগুলো হয়ে যাবে তোমার ইন-সিটু সংরক্ষণ। ওকে, চলে যাচ্ছি তারপরে স্লাইড কি বলছে, 20 নম্বর স্লাইড বলছে জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ। 15-তে এসেছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ দূষণ, খাদ্যাভাব, সংরক্ষণের অভাব না জলাভাব। ওকে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং কম কনফিউশন থাকে এই প্রশ্নের মধ্যে। এর উত্তর হয়ে যাবে দূষণের ফলে কিন্তু বেশি জীববৈচিত্র্য মানে বিলুপ্ত হচ্ছে দূষণের ফলে, অর্থাৎ বিভিন্ন দূষণগুলো বায়ু, জল, মাটি, এই সব দূষণই কিন্তু আমাদের জীববৈচিত্র্যকে হ্রাস করছে। তো অবশ্যই আমাদের এই দূষণ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যদিও আরো অন্যান্য কারণগুলো এখানে কিছুটা প্রভাব ফেলে জীব বৈচিত্র্য বিলুপ্তির ক্ষেত্রে, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দূষণ। ওকে,
তারপরে প্রশ্নে যাচ্ছি আমরা। এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, এটা কিন্তু 2014-তে এসেছিল। 2014 তোমরা এখানে দেখতে পাচ্ছ 2014-তে এসেছিল। কি রয়েছে? একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ের জীব সামগ্রিক বৈচিত্র্যকে কি বলা হয়? একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল। একটু আগেই বললাম আমি, একটি ছোট নির্দিষ্ট অঞ্চল হলে আলফা, তার আশেপাশে আরো অঞ্চল হলে বিটা, এবং একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল হলে তখন হয়ে যাবে কি? গামা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গামা জীববৈচিত্র্য, গামা জীববৈচিত্র্য। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওটি। আমাদের পরের স্লাইডে আমি সিলেবাসটা এখানে তুলে ধরেছি। যারা তোমরা সিলেবাসটা এখনো দেখোনি, অবশ্যই এই সিলেবাসটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওয়েবসাইটে গিয়ে। আমাদের যে হচ্ছে হায়ার সেকেন্ডারি বোর্ড, সেই হায়ার সেকেন্ডারি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। যদি কারো লাগে তারপরে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব এই সিলেবাসটি, অর্থাৎ নতুন সিলেবাস 2024-25 সেশন, যেটা নতুন সেশন শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে এরকম এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এবং সেখান থেকে আমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর পছন্দ করে নিতে হবে। তো আশা করছি তোমরা এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবে, এবং তাদেরও জানিয়ে দিবে যে এরকম টাইপের প্রশ্ন হতে যাচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের এরকম ভিডিও যদি আরো লাগে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে বলতে পারো। তো আমি চেষ্টা করব যে বেশি বেশি এই ভিডিওগুলি নিয়ে আসার, তোমাদের যেন আরো বেশি উপকারে আসে। তো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।